জামাতের এই যে দুইজন উপদেষ্টা ওই সরকারের মধ্যে আছেন, সেই কারণে ওদের মাধ্যমে দলীয় লোকদেরকে নিয়োগ দিতে তাদের একটা সুবিধা হবে। কারণ জামাত ইসলামী আমি আগে জামাত ইসলামের দুইজন উপদেষ্টা, আপনি আসিফ মাহমুদকে এদেরকে কি বলতেছেন? আপনি জামাতের সমর্থনকারী না হয়, পরিচয়টা দিচ্ছেন না। একজনের পারসেপশন নিয়ে আপনি দুইজন সরকারের দুইজন উপদেষ্টা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আপনি জামাত শিবির বলে দিতে পারেন না যদি আপনার কাছে প্রপার কোনো এভিডেন্স না থাকে। আমাকে বলেন তারা কোন ছাত্র সংগঠন করতো কি করতো না? তারা ছাত্র অধিকার পরিষদ করতেন। আচ্ছা, ছাত্র অধিকার পরিষদ করতেন, সেখান থেকে বের হয়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যদি তারা জামাত ইসলামী হয়, তারা তো আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে, তারা তো আন্দোলনটাকে তুলে এনেছে, তাদের নেতৃত্বে আন্দোলনটা শেষ পর্যন্ত এসেছে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে। সমন্বয়ক সব দলের ছিল, সব এককভাবে কোনো দলের ছিল না। কোনো দলের ছিল না, এখন বলতেছেন কোনো দলের ছিল না, এখন বলতেছেন সব দলের ছিল। তো কোনটা? আপনি কথা বুঝেন। এই যে নির্বাচনের ব্যাপারে সংস্কার বিএনপিও চাচ্ছে, জামাতও চাচ্ছে। এই যে দেখুন আজকে যে ছাত্ররা যে তারা যে বিপ্লবী সরকার না কি করবে, বিদ্রোহের সরকার নাকি অভ্যুত্থানের সরকার বলে ঘোষণা দিচ্ছে, আপনি বিএনপি সহ এমনকি সরকারও ঘোষণা করেছে যে এই ঘোষণার সাথে আমরা নই। জামাতে ইসলামী আপনি দেখেন ধরি মাছ নাচই পানি, কোনোভাবে তাদের অবস্থানটা পরিষ্কার করেন। এখন পর্যন্ত আমি এই লাস্ট সমাজ পর্যন্ত আমি দেখিনি যে জামাত তার অবস্থান পরিষ্কার করেছে। এখন যদি এই বিপ্লবী সরকারটা আসে, আমি যাই ওই আলোচনার ডিটেলস যাব না, আরেক ধরনের সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। তার মানে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। এই কারণেই এই যে তাদের অবস্থান স্পষ্ট না করা এবং ক্ষণে ক্ষণে অবস্থান পাল্টানো, আমি আবারও বলছি, সেই কারণেই বলা হচ্ছে যে গুলা পানিতে মাছ শিকার। এটি অবশ্যই ইয়েস, ইট ইজ এ পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, অ্যাজ ওয়েল। তিনি সেটা বলেছেন, আমি এখানে তো দোষের কিছু দেখছি না। এবং তার যে কথাগুলো নিয়ে অবশ্য জামায়াতে ইসলামী পরে আমরা দেখলাম যে তারা একটা বেশ দীর্ঘ বিবৃতি দিয়েছেন, এবং বিবৃতিতে তারা জনাব রুহুল কবির রিজভী সাহেবের এই বিষয়গুলোকে তারা খণ্ডন করছেন এবং বলছেন যে জামাত এ ধরনের কোনো কাজ করে না, এবং রক কাটার ব্যাপারেও তারা বলছেন যে তারা এ ধরনের কোনো কাজ করে না। এটা তো হচ্ছে মানে আমি বলবো যে পারসেপশন। আপনি আপনার পরিচয় গোপন করে মনে করেন আপনি সমাজে গিয়ে যে একটা পরিসংখ্যান চালান, আপনি দেখবেন যে জামাত শিবিরের ব্যাপারে এই প্রচলিত কথাটা কিন্তু আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। তিনি সেই কথাই বলেছেন। তবে আমি যেটা বলবো যে এই আলোচনা হচ্ছে বড় কথা হচ্ছে বিশেষ করে জামাতের এই যে ক্ষণে ক্ষণে অবস্থান পাল্টানোর কারণে এই মানুষের মধ্যে এক ধরনের দুম্রজাল সৃষ্টি হয়েছে, এবং মানুষ মনে করছে যে জামায়াতে ইসলামী নির্বাচন এই মুহূর্তে তারা চাচ্ছে না, তারা চাচ্ছে ওই যে একটা কথা আছে না যে জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড। তারা এটাকে দূরে সরাতে চাচ্ছে, যত পারে তারা যদি এটা দূরে সরায় তাদের জন্য সুবিধা, বিকজ তাদের দুইজন উপদেষ্টা ওই সরকারের মধ্যে আছেন, সেই কারণে ওদের মাধ্যমে দলীয় লোকদেরকে নিয়োগ দিতে তাদের একটা সুবিধা হবে। কারণ জামাত ইসলামী আমি আগে জামাত ইসলামের দুইজন উপদেষ্টা, আপনি আসিফ মাহমুদকে এদেরকে কি বলতেছেন? আপনি জামাতের সমর্থনকারী না হয়? না, ওরা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, ওরা তো জামাতের। শুনেন মনির ভাই, পূর্বে ছাত্র অধিকার পরিষদ করতেন, পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুনেন, আমি 38 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, এটি জামাতের রাজনীতি। এই কারণেই বললাম জামাত ঘোলা পানিতে মাছ শিকার করে। সরি ফর ইন্টারাপশন, আমি একটু জাস্ট জানার জন্য এই ব্যাপারে আপনার কাছে কোনো প্রুফ আছে কিনা? ছাত্র আন্দোলন থেকে এসেছে, তারা জামাত ইসলাম থেকে আসেন নাই। তাহলে ওরা স্বীকার করুক যে তারা কখনোই ছাত্র শিবিরের কর্মী ছিল না। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল। আপনি ওরা তো ছাত্র অধিকারের কর্মী ছিলেন। ওটা তো আপনাকে প্রুফ করতে হবে যে আপনি যেটা বলছেন যে আপনি যে বলছেন এটা তো আপনি প্রুফ আপনি দিতে হবে যে এটা তো ধরেন এটা তো একটা রেসপন্সিবল একটা ব্যাপার। ধরেন যে একটা কথা বা আপনার চালচলনই বলে দেবে আপনি কি করেন না করেন, আপনাকে বলার প্রয়োজন নেই। কিন্তু আপনি শুনেন, আপনি যদি ওই যে বললাম মানুষের পারসেপশন যদি আপনি জিজ্ঞেস করে দেখবেন মানুষ মনে করে যারা নুরুজ্জামান তাদের কোন চালচলনটা দেখে আপনার মনে হয়েছে যে তারা জামাত ইসলাম করে বা জামাত ইসলাম থেকে এসেছে? গতকালকে একজন ব্যারিস্টার সাহেব কথা বলছিলেন, আমি বললাম যে আপনি বলছেন আপনি কখনোই ছাত্র শিবিরের রাজনীতি করেন না, ভালো কথা, কিন্তু আপনার যে সংশ্লিষ্টতা সব জামাতে ইসলামের সংগঠনগুলোর সাথে আপনার সংশ্লিষ্টতা, তাহলে আপনি এখন বললেন আপনি কোনো দল করেন না, তাহলে কিভাবে হবে বলেন? তাহলে হবে কিভাবে? এখন শুনেন,
এটা আমি জানি না কেন বিশেষ করে এই আমি গত এই কয়েক সপ্তাহ আগে যে ডাক্তার সাখাওয়াত হোসেন সাহেব আসছিলেন এখানে একটা অনুষ্ঠানে, তো কথা হচ্ছে অনেকের সাথে, একজনের সাথে কথা বলছি চা খেতে খেতে, তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি কোনো পার্টি করেন? উনি বলল আছি এরকম। আপনি দেখবেন বিএনপি যে করে বুক ফুলে বলে আমি বিএনপি করি, আওয়ামী লীগ করলে বুক ফুলে বলবে আমি আওয়ামী লীগ করি, জাসদ করলে বুক ফুলে, কিন্তু জাতীয় পার্টি করলেও বলবে। কিন্তু জামাতের অনেককে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কোনো পার্টি করেন, পরিচয় দিতে চান না। কেন এই কথা, এই কাজ? আপনি ছাত্র শিবির করেন, বুক ফুলে বলবেন ইয়েস আমি ইসলামী ছাত্র শিবির করি। জামাত পরিচয় দিতে চায় না, এই জন্য বিগত সরকারের সময় জামাত ইসলাম, আমি এখানে একটু বিষয়টা বলি, বিগত সরকারের সময় জামাত শিবির পরিচয় দেওয়াটাও এক ধরনের অন্যায় ছিল, কারণ জামাত শিবির শুনলেই তাদেরকে ধরে নিয়ে যেত, জেলে ভরে দিত। Listen Monir bhai, he is living in UK, he is not living in Bangladesh, and this is not the Awami regime is running the country now. So তার পারসেপশনটা আমার কাছে সে পরিচয়টা দিচ্ছে না। একজনের পারসেপশন নিয়ে আপনি দুইজন সরকারের দুইজন উপদেষ্টা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আপনি জামাত শিবির বলে দিতে পারেন না যদি আপনার কাছে প্রপার কোনো এভিডেন্স না থাকে। আমাকে বলেন তারা কোন ছাত্র সংগঠন করতো কি করতো না? তারা ছাত্র অধিকার পরিষদ করতেন। আচ্ছা, ছাত্র অধিকার পরিষদ করতেন, সেখান থেকে বের হয়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র শিবিরের যে সেক্রেটারি ছিল আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের বেবি সভাপতি বা সাধারণ সম্পাদক এরকম কিছু একটা ছিল আসিফ মাহমুদ। নাহিদ ইসলামও তাদের সাথেই ছিলেন, কিন্তু তার কোন পদে ছিলেন এটা আমার এই মুহূর্তে স্মরণে নেই। আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বা সাধারণ সম্পাদক এরকম একটা পদে ছিলেন। যখন নুরুল হক নূরের সাথে তাদের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, ওই সময় তারা সেখান থেকে বের হয়ে চলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি শাখার ছাত্রদের পরিষদ পুরো কমিটি চলে আসে। আপনি কিন্তু আলোচনা শুনেন আমি বলি আপনাকে, আপনি বলছেন গণ অধিকার পরিষদ কখন সৃষ্টি হয়েছে, কারা এদেরকে চালায়, কাদের ফান্ডে এরা চলে, এবি পার্টি কাদের ফান্ডে চলে, কারা এদেরকে চালায়, জাতীয় নাগরিক কমিটি যেটা হচ্ছে এটা কারা এদেরকে চালায়, কারা এদেরকে টাকা দেয়, ফান্ডিং করে। তাহলে আপনার যদি নুরুজ্জামান ভাই আপনার কথা যদি কারেক্ট হয়, তাহলে 5 আগস্টের বিপ্লব, আপনার যে 5 জুলাই আগস্টে যে ফ্যাসিজমের যে বিতাড়ন, এই বিতাড়ন তাহলে শতভাগ ক্রেডিট জামাত শিবিরের। যদি আপনার ইফ ইউ আর রাইট, যদি ইফ ইউর পারসেপশন ইজ রাইট, দেন তাহলে ফুল ক্রেডিট তো তাদের। এখন যে বৈষম্য বিরোধী, তাহলে তো বিএনপি অ্যাজ এ পার্টি গত 16 ইয়ার্স হোয়াট ডিড দে ডু? নো, বিএনপির 422 জন মারা গিয়েছে। ওই সময় বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছে, শুনেন এখানেই আপনারা পার্থক্যটা করেন। No, if your perception is true, please. বৈষম্য বিরোধী আন্দোলনে ওই সময় কেউ বলেনি যে আমি ছাত্র শিবির করি বা ছাত্র দল করি বা ছাত্র ইউনিয়ন করি। বৈষম্য বিরোধী ওই সময় নির্দলীয় ছিল, সকলেই নির্দলীয় আন্দোলন মনে করে ঐক্যবদ্ধ আন্দোলন গিয়েছে। কিন্তু এখানেই তো প্রশ্নটা যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন আসিফ মাহমুদ, কিন্তু জামাত ইসলামী এখনো পর্যন্ত ছাত্র শিবির এখন সেই ক্রেডিটটা নেয় নাই। তারা তো ওই সময়টা থেকে জামাত শিবিরের পরিচয়, যদি আপনি অ্যাজ পার আপনার বক্তব্য যে যদি তার জামাত শিবির হয়ে থাকে তারাই নেতৃত্ব দিয়েছেন, সুতরাং জামাতেরই অর্জন। আপনি বোধহয় বলে যাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয় কোন দলই স্পষ্ট করেনি দলীয় আন্দোলন, ইভেন বিএনপিও করেনি, জামাতও করেনি, কোন দল করেনি, সেটা আমি বলছি, কোন দল করে না সেটা আমি বলতেছি, কোন দল করে না। যেমন ভাই আপনি একটু আমি একটু ক্লিয়ার করি, কোন দল করে না সেটা আমিও বলতেছি যে কোন দল প্রকাশ করে নাই, বিএনপিও করে নাই, জামাত ইসলামী করে নাই, কেউ করে নাই। কিন্তু আপনার বক্তব্য অনুযায়ী যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা জামাত ইসলামের, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন তারা কোন ছাত্র সংগঠন, আমি জামাত ইসলামী বলছি না। যদি তারা জামাত ইসলামী হয়, তারা তো আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে, তারা তো আন্দোলনটাকে তুলে এনেছে, তাদের নেতৃত্বে আন্দোলনটা শেষ পর্যন্ত এসেছে, পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে। সমন্বয়ক সব দলেরই ছিল, সব এককভাবে কোনো দলের ছিল না। কোনো দলের ছিল না, এখন বলতেছেন কোনো দলের ছিল না, এখন বলতেছেন সব দলের ছিল। তো কোনটা? আপনি কথা বুঝেন, আপনি বুঝেন নাই। যারা সমন্বয়ক হিসাবে, আপনি কথা খেয়াল করবেন, সমন্বয়ক হিসাবে নেতৃত্ব দিয়েছে তাদের দলীয় পরিচয় ছিল, কিন্তু তারা সেই দলীয় পরিচয়কে গোপন করেছে এই কারণেই যে ফ্যাসিবাদের যে রুশানল এবং যে অত্যাচার, যদি দলীয় পরিচয় প্রকাশ করে তাদেরকে মৃত্যুমুখে যেতে হতো। সেই কারণে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র সকল দলেরই
ওইখানে সমন্বয়ক ছিল। আসলে নির্দলীয় বলতে কোনো কিছু নেই, কিন্তু সবারই কম বেশি আপনার একটা দলীয় পরিচয় আছে, ঠিক আছে? সেই দলীয় পরিচয়কে তারা গোপন রেখে আন্দোলনটা করেছে। আমি সেটা বলছি, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল ছিল। এখন আপনার মানুষের এই যে আমি বলছি, আবারও বলছি, এটা মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে এইখানে একটা দলের পক্ষ থেকে এদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে, এবং এরাই ওই যে গোলাপানিতে মাছ শিকারটা, কেন এই কথাটা আসছে, গোলাপানিতে মাছ শিকারটা, এরা অবস্থান পরিষ্কার করছে না, দলীয় অবস্থানও তুলে ধরছে না, এক এক সময় এক এক ভাবে রং বদলাচ্ছে, এবং এই রং বদলাতে গিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে, এবং বারবার সংস্কারের নামে নির্বাচনকে পিছনে ঠেলার চেষ্টা করতেছে। দেখুন, আপনি সংস্কার কার জন্য করবেন? মনে করেন আপনি নির্বাচনে, আগামী নির্বাচনে জামাত আসলো বা বিএনপি আসলো বা জাতীয় পার্টি ক্ষমতায় আসলো বা কমিউনিস্ট পার্টি আসলো, মনে করেন এরা যদি এসে বলে যে তোমরা যে সংস্কার করেছো, শোনেন এই সংস্কার করেছো, আমরা এই সংস্কার মানি না, ছুড়ে ফেলো, তো লাভ কি হলো? ওয়েস্ট অফ টাইম ছাড়া তো কিছুই নয়। আপনি রাজনৈতিক দলকেই নিতে হবে, দিন শেষে রাজনীতিবিদরাই দেশ চালাবে, রাজনীতিবিদদেরকে নিয়েই আপনি সংস্কার করতে হবে। এত যদি এই সময় সংক্ষিপ্ত সময় না হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে তো এখান থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে না, যেটা আপনি বলেন রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, কোন দলকে তো মাইনাস করা হয়নি। ডক্টর ইউনূস ইতিমধ্যে বেশ কয়েকবার সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছেন, কথা বলেছেন। যখন সবচাইতে বড় সংকট শুরু হয়েছে ভারতের সাথে, তিনি প্রত্যেকটা দলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আলোচনা করেছেন। শুধু রাজনৈতিক দলগুলো নয়, ধর্মীয় সংগঠনগুলি যারা রয়েছে, ধর্মীয় নেতৃবৃন্দ যারা, সবাইকে নিয়ে তিনি বসেছেন। তিনি তো কাউকে বাদ দিয়ে দিচ্ছেন না, যে মাইনাস করে দিচ্ছেন না।